আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাষ্ট্রের নিউ অরলিয়েন্স শহরে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। এ সময় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার ছবি প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। বিবিসি নিহত মানুষের নতুন এই সংখ্যা জানিয়েছে। এর আগে নিহত মানুষের সংখ্যা 10 বলা হয়েছিল। নাইট লাইফের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় নিউ অরলিয়েন্স শহরের বারবন স্ট্রিট। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 3:15টায় নতুন খ্রিস্টীয় বর্ষবরণের আনন্দ উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের উপর একটি পিকআপ ট্রাক তুলে দেন হামলাকারী। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে। হামলাকারীও নিহত হয়েছেন। এএফপি এবং সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার। 42 বছর বয়সী জব্বার টেক্সাসের বাসিন্দা। এফবিআই তার নাম পরিচয় জানিয়েছে, প্রকাশ করেছে ছবিও। শামসুদ্দিন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন। টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, শামসুদ্দিন জব্বার দুবার গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে ছোট আকারের একটি চুরির ঘটনায় 2002 সালের নভেম্বরে টেক্সাসের কেটিতে গ্রেপ্তার হন তিনি। দোষী সাব্যস্ত হলে অল্প কিছু জরিমানা করা হয় তাকে। বুধবারের ঘটনাটির তদন্তে নেমেছে এফবিআই। শামসুদ্দিন জব্বারের কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা বা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কিনা এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একাধিক বোমা পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকাও ছিল। পশ্চিম তীরের শহর নাবলুসের কাছে ইসরায়েলি সেনাদের একটি চেকপয়েন্টে হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ফাতা আন্দোলনের সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেডসের যোদ্ধারা বুধবার ওই হামলা চালায়। সংগঠনটি জানিয়েছে, পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে আওয়ারতা চেকপয়েন্ট অটোমেটিক রাইফেল দিয়ে হামলা চালিয়েছেন একদল যোদ্ধা। হামলাটি সরাসরি দখলদার সেনাদের উপর আঘাত হেনেছে এবং যোদ্ধারা নিরাপদে ঘাঁটিতে ফিরতে পেরেছেন। তবে ওই হামলায় হতাহতের বিষয়ে তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষ। এর আগে একই দিন নাবলুসের বালাতা উদ্বাস্তু শিবিরে দখলদার সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের। সেনারা আগ্রাসন চালাতে শুরু করলে তাদের উপর হামলা করে প্রতিরোধ যোদ্ধারা। আল মায়দিন জানিয়েছে, ওই সময় সেখানে তুমুল সংঘর্ষ হয়েছে। এছাড়া তুবাস এলাকার ফারায়া উদ্বাস্তু শিবিরের কাছেও প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষ হয়েছে সেনাদের। বুধবার বালাতা উদ্বাস্তু শিবিরে বেশ কিছু বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। তারা সাঁজোয়া যানের বহর নিয়ে শিবির এলাকায় প্রবেশ করে। এ সময় তাদের বহরে মিলিটারি বুলডোজারও ছিল। সেনারা বেশ কিছু বাড়িতে গুলি চালায়। এরপর তল্লাশির নামে ভাঙচুর করে। ইসরায়েলি বাহিনী তামাউন শহরেও বেশ কিছু বাড়িতে রেড দিয়েছে। এদিন ওই এলাকা থেকে অন্তত 22 ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার সেনারা। এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপ জানিয়েছে, তাদের মিসাইল ফোর্স যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের মারিব প্রদেশের আকাশে নজরদারি চালানোর সময় ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, এই নিয়ে 72 ঘন্টার মধ্যে 2টি মার্কিন ড্রোন ভূপাতিত করল আমাদের বাহিনী এবং যুদ্ধ শুরুর পর সব মিলে MQ-9 মডেলের 14টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। লেবাননের সাথে যুদ্ধবিরতি ভঙ্গের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে হিজবুল্লাহর সহকারী সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম বলেছেন, হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো ধরনের উস্কানির জবাব দিতে তারা প্রস্তুত আছে সর্বদা। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, হিজবুল্লাহ সবসময় ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাবে। প্রতিরোধ যুদ্ধ চলবে এবং যোদ্ধারা এখন আগের চেয়ে বেশি শক্তিশালী। আমাদের বিশ্বাস আমাদেরকে শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, আমরা অতীতে অনেকবার প্রমাণ করেছি, এখন প্রমাণ করে যাচ্ছি যে শত্রুরা আমাদের চেয়ে অগ্রসর হতে পারবে না। একটি সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন নাইম কাসেম। সেখান থেকে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ইসরায়েল শুধু যুদ্ধবিরতি ভঙ্গ করছে তাই নয়, তারা লেবাননের সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অবমাননা করেছে। গত 27 নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি হয়। এরপর ইসরায়েল কয়েক দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওঠে। এসব বিষয়ে ইসরায়েলকে জবাবদিহি করতে লেবানন সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হিজবুল্লাহ নেতা। হিজবুল্লাহ লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলের আর কোনো আগ্রাসন সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে অগ্রসর হওয়া শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিহত করবে বলেও তিনি ঘোষণা দেন।
2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হিজবুল্লাহ। এরপর দুই পক্ষের মাঝে যুদ্ধ চলে 1 বছরেরও বেশি সময় ধরে। এই সময় ইসরায়েল লেবাননে স্থল অভিযান চালাতে শুরু করলেও তারা সফল হতে পারেনি। যোদ্ধাদের প্রতিরোধের মুখে এক পর্যায়ে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবিতে তুরস্কে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। বছরের প্রথম দিন ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর গালাতা সেতুতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম বা জাতীয় আকাঙ্ক্ষা মঞ্চ নামে 308টি সংগঠনের একটি জোট এই বিক্ষোভের আয়োজন করেছে। নববর্ষের দিন ফজরের নামাজের পর থেকে বিক্ষোভ শুরু হয়। ইস্তাম্বুলের বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষ করে মিছিল সহকারে নাগরিকরা বসফরাস প্রণালীর গালাতা সেতুতে জড়ো হন। বিক্ষোভকারীরা তুরস্ক ও ফিলিস্তিনিদের পতাকা বহন করেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন। গাজায় গণহত্যা বন্ধ করো, ইস্তাম্বুল থেকে আল আকসা, প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সালাম ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ছিল অনেক বিক্ষোভকারীর হাতে। গত বছর 24 সালের প্রথম দিনেও গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছিল ইস্তাম্বুলের মানুষ। বুধবার বিক্ষোভ উপলক্ষে বসফরাস প্রণালী এবং আশপাশের মসজিদগুলোর কাছে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এই বিক্ষোভ এমন এক সময় হলো যখন গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 45,500 ছাড়িয়েছে। স্থানীয় প্রশাসনের হিসেব মতে এই যুদ্ধে আহত হয়েছে 1,08,000 মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে অন্তত 11,000 মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে বৃহস্পতিবারও গাজার নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত আল মাবসিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় 11 জন নিহত হয়েছেন বলে জানায় আল জাজিরা। দক্ষিণ গাজার এই শহরটিতে উদ্বাস্তু জনগণ আশ্রয় নিয়েছেন এমন একটি ক্যাম্পে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছে প্রায় 1100 শিশু। নিহত এই শিশুদের মধ্যে নবজাতকের সংখ্যা 2 শতাধিক। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে তারা। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় 1100 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় 238 নবজাতক সহ 1091 শিশু প্রাণ হারিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ গত সোমবার জানিয়েছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি অবরোধের মধ্যে শীতের কারণে ঠান্ডায় জমে 6 শিশু সহ কমপক্ষে 7 জন মারা গেছে। এদিকে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় এবং পশ্চিম তীরে চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে প্রায় 12,943 জন ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও 21,681 জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের বরাতে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামলা চালিয়ে হতাহত করার পাশাপাশি আরও 542 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় নিহত শিক্ষক ও প্রশাসনিক কর্মীর সংখ্যা 630 জন এবং আহত হয়েছেন আরও 3,865 জন। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গাজায় চলমান যুদ্ধে 425টি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট ভবন এবং এর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার অধিভুক্ত 65 স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পশ্চিম তীরে 109টি স্কুল ও 7টি বিশ্ববিদ্যালয় অভিযান চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আন্তঃসীমা হামলার পর থেকে ইসরায়েল গাজায় 45,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনও 11,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। ফিলিস্তিনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার আদেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উস্কানিমূলক কন্টেন্ট প্রচারের অভিযোগে বুধবার এই আদেশ দেওয়া হয়। ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরের বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়, সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় সমন্বয়ে গঠিত বিশেষ মন্ত্রী কমিটি ফিলিস্তিনে আল জাজিরা চ্যানেলের সম্প্রচার এবং এর কার্যালয়ের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আরও বলা হয়, ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক কন্টেন্ট এবং প্রতিবেদন সম্প্রচার করায় আল জাজিরার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার আল জাজিরায় কিছু ছবি প্রচার করা হয়। এসব ছবি দেখে মনে হচ্ছে ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা রামাল্লায় আল জাজিরার কার্যালয়ে ঢুকছেন এবং সম্প্রচার বন্ধের আদেশ হস্তান্তর করছেন। ইতিমধ্যে আল জাজিরা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি জনগণের অধিকার এবং স্বাধীনতা খর্ব ও জনগণের উপর নিরাপত্তামূলক বিধিনিষেধ আরও জোরদার করার জন্য যেসব স্বেচ্ছাচারী পদক্ষেপ নিয়েছে সেসবের সঙ্গে এই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ।
অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। বিবৃতিতে তারা আরও বলেছে, যেই গণমাধ্যম দখলদারি তথ্য প্রকাশ করে এবং আমাদের জনগণের দৃঢ়তাকে সমর্থন করে তার সম্প্রচারের ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজা উপত্যকায় হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।